হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 8-এর রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 1 এটা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু করছি। আজকে শুরু হবে 3-1 থেকে। পেজ হচ্ছে 148 148। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে আর কিন্তু মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আর একটা কথা বলছি, তোমাদের পরিচিত বন্ধু বান্ধবীদেরকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করছি মডেল কোশ্চেন পেপার 1 রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ 148 3-1 থেকে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে 5 জন রাজমিস্ত্রি 4 দিনে 128 বর্গমিটার দেওয়াল গাঁথতে পারে, তবে 10 জন রাজমিস্ত্রি 320 বর্গমিটার দেওয়াল গাঁথতে কতদিন সময় লাগবে? এটা কিন্তু আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে করব। আর ত্রৈরাসিক পদ্ধতির কিন্তু দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কি? যখন দুটি রাশির মধ্যে একটা রাশি কমলে অপর রাশি কমবে, একটা রাশি বাড়লে অপর রাশি বাড়বে, সেক্ষেত্রে হচ্ছে সরল সম্পর্ক। আর যখন দুটি রাশির মধ্যে একটা রাশি কমলে অপর রাশি বাড়বে, আবার এই রাশি বাড়লেও অপর রাশি কমবে, সেক্ষেত্রে কিন্তু ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? তাহলে আমরা দেখব এক্ষেত্রে কোন সম্পর্ক হচ্ছে। তাহলে দেখো কি আছে, আরেকবার বলছি, 5 জন রাজমিস্ত্রি 4 দিনে 128 বর্গমিটার দেওয়াল গাঁথতে পারেন, তবে 10 জন রাজমিস্ত্রি 320 বর্গমিটার দেওয়াল গাঁথতে কতদিন সময় লাগবে? তাহলে আমাকে কিন্তু দিন বার করতে হবে, যেটা বের করতে হবে সেটা আমরা কিন্তু ডান দিকে রেখে দেবো। হ্যাঁ, আর একটা কথা কিন্তু আমরা প্রথমেই লিখে নেবো, সেটা হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা কিন্তু লিখে নেবো। দেখো লিখছি, প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার আমরা কিন্তু হেডিং করব। দেখো হেডিং প্রথমে আসে হচ্ছে জন, প্রথমে আমরা লিখছি জন, তারপর লিখছি বর্গমিটার, আর লাস্টে লিখছি আমরা হচ্ছে দিন, ঠিক আছে? যেহেতু দিন বার করতে হবে, যেটা বার করতে হবে সেটা কিন্তু আমরা সবার শেষে লিখব। এখানে হচ্ছে বর্গমিটার, এটা হচ্ছে দিন। এখানে বলছে 5 জন রাজমিস্ত্রি, তাহলে এখানে হচ্ছে 5 128 বর্গমিটার, আর সময় লাগে হচ্ছে 4 দিন। এবার বলছে 10 জন রাজমিস্ত্রি, এখানে আছে দেখো 10 জন রাজমিস্ত্রি, তাহলে আমরা এখানে লিখবো 10, 320 বর্গমিটার দেওয়াল গাঁথতে আমরা ধরে নিলাম সময় লাগে হচ্ছে x দিন। আমরা এখানে ধরে নিচ্ছি x, এটা কিন্তু আমরা ধরি x, ঠিক আছে? এবার আমরা কিন্তু টেস্ট করব যে জন দিনের সঙ্গে সরল না ব্যস্ত সম্পর্ক, আবার বর্গমিটার দিনের সঙ্গে সরল না ব্যস্ত সম্পর্ক, সেটা আমরা কিন্তু টেস্ট করব। দেখো আমি করছি, কিভাবে টেস্ট করছি দেখো। 5 জন রাজমিস্ত্রি 128 বর্গমিটার দেওয়াল গাঁথে 4 দিনে। এবার একজন রাজমিস্ত্রি ওই 128 বর্গমিটার দেওয়াল গাঁথবে, তাহলে কিন্তু বেশি দিন লাগবে, মানে জন কমলে কিন্তু দিন বেড়ে যাবে। কোনো একটা কাজ যদি জন কমিয়ে দাও তাহলে কিন্তু দিন বেড়ে যাবে, ঠিক আছে? যদি কাজটা যদি একই থাকে, আবার যদি জন বেড়ে যায় দিন কম লাগবে। কম লোক লাগালে কিন্তু বেশি দিন লাগবে, আবার বেশি লোক লাগালে কিন্তু কম দিন লাগবে, তার মানে ব্যস্ত সম্পর্ক। এখানে লিখবো জন বাড়লে, এখানে জন বাড়ছে, দেখো বাড়ছে, লিখবো জন বাড়লে দিন কমবে, তাই
জনের সঙ্গে, জনের সঙ্গে, তাই দিন জনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক যুক্ত। যখন যখন বর্গমিটার, যখন বর্গমিটার স্থির, বর্গমিটার স্থির। আবার দেখো 5 জন রাজমিস্ত্রি 128 বর্গমিটার দেওয়াল গাঁথে 4 দিনে। এবার একজন রাজমিস্ত্রি 128 বর্গমিটার দেওয়াল গাঁথবে, কোথায় 5 জন সেই কাজটা করবে একজনে, তাহলে কিন্তু দিন কিন্তু বেড়ে যাবে, কিন্তু জন কমলে দিন বাড়বে। কিন্তু কম লোক লাগালে কোনো একটা কাজ করতে কিন্তু বেশি দিন লেগে যাবে, আবার বেশি লোক লাগালে ওই কাজ করতে কিন্তু কম দিন লাগবে। তার মানে হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। আবার দেখো 5 জন এবার আমরা কিন্তু বর্গমিটারটাকে টেস্ট করব, যে এর সঙ্গে সরল, দিনের সঙ্গে সরল না ব্যস্ত সম্পর্ক, সেটা কিন্তু দেখে নেব। 5 জন রাজমিস্ত্রি 128 বর্গমিটার দেওয়াল গাঁথে 4 দিনে। এবার 5 জন রাজমিস্ত্রি 1 বর্গমিটার দেওয়াল গাঁথবে, 1 বর্গমিটার দেওয়াল গাঁথবে, তাহলে তো কম দিন লাগবে, কম কি কম দিনটা কম লাগবে। তাহলে কোথায় 128 বর্গমিটার দেওয়াল গাঁথবে, কোথায় 1 বর্গমিটার দেওয়াল গাঁথবে, তাহলে কিন্তু 4 দিন লাগবে না। জন তো ঠিকই আছে, কাজটা কম, তাহলে কম দিন লাগবে। কম মানে বর্গমিটার হলে কম দিন লাগবে, বেশি বর্গমিটার হলে বেশি দিন লাগবে। তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখবো বর্গমিটার বাড়লে, এখানে দেখো বর্গমিটার বাড়ছে, কিন্তু লিখবো বর্গমিটার বাড়লে, বর্গমিটার বাড়লে, বাড়লে দিন বাড়বে, দিন বাড়বে। তুমি যদি বেশি কাজ করতে চাও, লোক তো ঠিকই আছে, লোক অপরিবর্তিত, বেশি কাজ করলে কিন্তু বেশি দিন লাগবে, কম কাজ করলে কম দিন লাগবে। লোক যদি স্থির থাকে, লোক স্থির আছে, জন স্থির আছে, ঠিক আছে। তাহলে এখানে বর্গমিটার বাড়লে দিন বাড়বে, দিন বাড়বে। তাই তাই দিন বর্গমিটারের সঙ্গে, বর্গমিটারের সঙ্গে সঙ্গে সরল সম্পর্কযুক্ত, সরল সম্পর্কযুক্ত, সম্পর্কযুক্ত। তাহলে এখানে লিখলাম বর্গমিটার বাড়লে দিন বাড়বে, তাই দিন বর্গমিটারের সঙ্গে সঙ্গে সরল সম্পর্কযুক্ত। যখন যখন জন স্থির, যখন জন স্থির, যখন জন স্থির, কমপ্লিট। তাহলে আমরা লিখবো অতএব 4/x ইকুয়াল টু, এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। যখন ব্যস্ত সম্পর্ক হবে তো আমরা 1-এর নিচে লিখবো কিন্তু, অথবা এটাকে আমরা উল্টে লিখবো, উপরে 10 নিচে 5 লিখবো, তাও হবে। তাহলে আমরা লিখছি 1-এর নিচে 5-এর 10। যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন কিন্তু 1-এর নিচে লিখবো, আর যখন সরল সম্পর্ক তখন যা আছে তাই লিখবো। এটা হচ্ছে 128-এর নিচে 320, কমপ্লিট। এবার এটাকে উল্টে দিচ্ছি, তাহলে এখানে 4/x ইকুয়াল টু 10-এর নিচে 5, এটা কিন্তু উল্টে যাবে, আর 10 যাবে উপরে, 5 হচ্ছে নিচে, এটা কিন্তু উল্টে যাবে, ডিভাইডেড আছে, উল্টে যাবে। ইন্টু 128-এর নিচে 320। এবার আমরা কাটাকাটি করব। আমরা প্রথমে 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে 2, এটাকে আমরা 2 দিয়ে কাটছি, 2-1-কে 2, 160, ঠিক আছে। এবার আমরা 8 দিয়ে কাটবো, আর যদি 8 দিয়ে কাটি তাহলে এখানে হবে 20, 8 দিয়ে কাটলে 8-1-কে 8, বাঁচলো 4, 6-8 48, 16। এবার আমরা কিন্তু 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5। তাহলে আমার এখানে কিন্তু থাকলো, এখানে লিখছি, এখানে লিখছি বা 4/x ইকুয়াল টু, এখানে থাকলো হচ্ছে 4-এর নিচে 5, 4-এর নিচে 5। এবার আমরা বজ্রগুণন করছি, 4x ইকুয়াল টু 20, অতএব x ইকুয়াল টু 20-এর নিচে 4, কাটলে হচ্ছে 5, অতএব x ইকুয়াল টু 5।
তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এক্স এর মান হচ্ছে 5। তার মানে কতদিন সময় লাগবে? আমরা লিখব সময় লাগবে 5 দিন। অ্যান্সার লিখব যে সময় লাগবে ইকুয়াল টু 5 দিন। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সময় লাগবে ইকুয়াল টু 5 দিন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে দেখবে। এখানে এই অঙ্কটার মেন হচ্ছে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। যখন এই রাশি কমলে এই রাশি বেড়ে যাচ্ছে, এটা বাড়লে এটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক। যখন এটা স্থির, বর্গমিটার স্থির, আবার যখন বর্গমিটার কমলে দিন কমছে, বর্গমিটার বাড়লে দিন বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু সরল সম্পর্ক। যখন জন হচ্ছে স্থির, এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2 নম্বর বলছে নূর চাচা তার জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 30% বৃদ্ধি পেয়েছে। ধানের ফলন 30% বৃদ্ধি পেয়েছে। মানে আগে যদি 100 টাকার ফলন পাওয়া যেত, এখন ফলন পাওয়া যাবে 130 টাকার। বলছে কিন্তু তার জন্য চাষের খরচ 35% বেড়ে গেছে। আগে 100 টাকা খরচ হলে এখন খরচ হবে 135 টাকা। 35%, মানে এখন 135 টাকা খরচ হবে। আগে যে জমিতে 450 টাকা খরচ করে 1220 টাকার ফলন পেতেন, আগে খরচ করতো 450 টাকা আর ফলন পেতেন 1220 টাকার। বলছে এখন সেই জমিতে আগের তুলনায় কত বেশি আয় হবে। এখন তার আয়টা আগের তুলনায় কত বেশি হবে, আর সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আগে খরচ হতো 450 টাকা আর ফলন পেতেন 1220 টাকা। তাহলে আয় কত হলো? 1220 মাইনাস 450। আমরা লিখছি পূর্বে ফলন পেতেন ইকুয়াল টু 1220 টাকা, আর পূর্বে খরচ হতো ইকুয়াল টু 450 টাকা। তাহলে পূর্বে আয় হতো, আগে কিন্তু সে 450 টাকা খরচ করে 1220 টাকার ফলন পেত। আমি আবার বলছি, 450 টাকা খরচ করে 1220 টাকার ফলন পেত। তাহলে আয় কত, লাভ কত? 1220 মানে 450, সেটা তো আয়। পূর্বে আয় হতো, অতএব পূর্বে আয় হতো ইকুয়াল টু 770 টাকা। তাহলে আগে কিন্তু 770 টাকা আয় হতো, মানে লাভ হতো। এখন তার ফলন কিন্তু 30% বেড়ে গেছে। ফলন হচ্ছে 30, এই যে ধানের ফলন 30% বৃদ্ধি পেয়েছে। 30% বৃদ্ধি পেয়েছে মানে পূর্বে 100 টাকার ফলন পাওয়া গেলে বর্তমানে পাওয়া যায় 130 টাকার ফলন। 30% বৃদ্ধি, 30% বৃদ্ধি। আগে 100 টাকার ফলন পাওয়া গেলে বর্তমানে পাওয়া যায় 130 টাকার ফলন। 130 টাকার ফলন দেখি ধানের, এখানে লিখছি ফলন 30% বৃদ্ধি, অর্থাৎ পূর্বে 100 টাকার ফলন পাওয়া গেলে বর্তমানে পাওয়া যায় ইকুয়াল টু 130 টাকার। 30% মানে ধানের ফলন 30% বৃদ্ধি পেয়েছে। তার মানে হচ্ছে পূর্বে 100 টাকার ফলন পাওয়া গেলে বর্তমানে পাওয়া যায় 130 টাকার ফলন। পূর্বে 1 টাকার ফলন পাওয়া গেলে বর্তমানে পাওয়া যায়
130-এর নিচে 100, আর পূর্বে হচ্ছে 1220 টাকার ফলন। পূর্বে কত টাকা ফলন পাওয়া যেত? 1220। 1220 টাকার ফলন পাওয়া গেলে বর্তমানে পাওয়া যায়, তাহলে 130 গুণন 1220 আর তার নিচে 100, 13 দুগুণ 26-এর 6, হাত থাকলো 2, 13 26, 28-এর 8, হাতে 2, 1586 টাকার। 13 দুগুণ 26-এর 6, হাতে 2, 13 26, 28, 28, 2, 15। তাহলে এখন কিন্তু 1586 টাকার ফলন পাওয়া যায়। কিন্তু চাষের খরচ তো 35% বেড়ে গেছে। চাষের খরচও কিন্তু বেড়ে গেছে 35%। মানে পূর্বে 100 টাকা খরচ হলে বর্তমানে খরচ হবে 135 টাকা, 35%। ঠিক আছে, লিখব চাষের খরচ 35% বৃদ্ধি, অর্থাৎ পূর্বে 100 টাকা খরচ হলে বর্তমানে খরচ হয় ইকুয়াল টু 135 টাকা। 35% বেড়ে গেছে। আগে 100 টাকা খরচ হলে বর্তমানে খরচ হয় 135 টাকা, 35% বেড়ে গেছে। তাহলে পূর্বে যদি 1 টাকা খরচ হয়, বর্তমানে খরচ হয় 135-এর নিচে 100 টাকা। আর পূর্বে খরচ হতো 450 টাকা, পূর্বে খরচ হতো 450। তাহলে এখন কত খরচ সেটা আমাকে বের করতে হবে। 450 টাকা খরচ হলে বর্তমানে খরচ হয় 135 গুণন 450 আর নিচে হচ্ছে 100, দুটো শূন্য কাটলো, 5 দা কাটলে 2, 5 দা কাটলে হচ্ছে 9। এবার 9 দিয়ে গুণ করবো, 5 নং 45-এর 5, হাতে হলো 4, 3 নং 27, 27 31-এর 1, হাতে হলো 3, 1215-র নিচে 2, 1215/2 সমান 607.50 টাকা। 607.50 টাকা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, পূর্বে কিন্তু ফলন পেত 1220 টাকা আর খরচ কত 450, মানে 450 টাকা খরচ করে 1220 টাকার ফলন পেত। তাহলে আয় হতো কত, লাভ হতো কত, সেটা হচ্ছে 770 টাকা। আর বর্তমানে কিন্তু খরচ করছে 607.50 টাকা, কিন্তু ফলন পাচ্ছে হচ্ছে 1586 টাকা, ফলন পাচ্ছে 1586 টাকা। তাহলে বর্তমানে আয় কত? বর্তমানে আয় হয়, তাহলে এটা মাইনাস এটা, দেখি বর্তমানে আয় হয়, বর্তমানে আয় ইকুয়াল টু, এখানে হচ্ছে 1586.50 আর মাইনাস 0.00, 1586.00 আর 607.50, 607.50। এটা আমরা কিন্তু বিয়োগ করব। 0, 5 আর 10-এর 5, হাতে থাকলো 1, 8 8-এর 16, 7 7, আর এখানে 6 আছে 15 হবে, তাহলে হচ্ছে 9, 978.50 টাকা, 978.50 টাকা। ঠিক আছে, তাহলে পূর্বে আয় হতো 770 টাকা আর বর্তমানে আয় হচ্ছে 978.50। এইবার পূর্বের তুলনায় বর্তমানে বেশি আয় হয়, পূর্বের তুলনায় বর্তমানে বেশি আয়। কত বেশি হচ্ছে পূর্বের থেকে এখন আয়টা কত, আয় কত বেশি? তাহলে আমরা এটা মাইনাস এটা লিখবো, পূর্বের তুলনায় বর্তমানে বেশি আয়
হয়, বেশি আয় হয় ইকুয়াল টু পূর্বের তুলনায় বর্তমানে বেশি আয় ইকুয়াল টু তাহলে এখানে 978.50, 978.50 মাইনাস 770 ইকুয়াল টু 208.50 টাকা। তাহলে 208.50 টাকা, তার মানে পূর্বের তুলনায় বর্তমানে বেশি আয় হচ্ছে 208.50 টাকা। ঠিক আছে, আমরা একটু লিখে দিচ্ছি এখানে পূর্বের তুলনায়, এখানে আমি লিখে দিচ্ছি পূর্বের তুলনায় বর্তমানে বেশি আয় হয় ইকুয়াল টু 208.50 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে লক্ষ্য করবে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 3 নম্বর দেখো প্রশ্ন কি আছে, বলছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 অংশ এবং 1/4 অংশ ফলের রস ছিল। মানে একটা পাত্রে ছিল 3/1 ভাগ ফলের রস, আর একটা পাত্রে ছিল 4/1 ভাগ ফলের রস। বলছে তুমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে, পাত্র দুটির যে অবশিষ্ট অংশ আছে জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললে, আর একটা পাত্রে, দুটো পাত্রে যখন হচ্ছে ঢাললে, বলছে নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কত? নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কত সেটা আমাকে বের করতে হবে। মনে করো এরকম দুটো পাত্র আছে, এ একটা পাত্র, ঠিক আছে, এ একটা পাত্র, এর মধ্যে এতখানি ফলের রস আছে, 3/1 ভাগ ফলের রস আছে, আর এ একটা পাত্র, এখানে 4/1 এতখানি ফলের রস। তাহলে প্রথম পাত্রে আছে হচ্ছে 1/3 অংশ, আর দ্বিতীয় পাত্রে আছে 1/4 অংশ ফলের রস। এটা হচ্ছে প্রথম পাত্র, এটা হচ্ছে দ্বিতীয় পাত্র, ঠিক আছে। এখানে আছে ফলের রস হচ্ছে 1/3 অংশ, এখানে ফলের রস আছে হচ্ছে 1/4 অংশ। এবার বাকিটা জলপূর্ণ করলে, বাকিটা জল ঢেলে দিলে, বাকি অংশে জল দিলে অবশিষ্টাংশ জলপূর্ণ করলে, বলে এই দুটো পাত্র তুমি একটা নতুন পাত্রে এখানে তুমি ঢাললে, একটা নতুন পাত্রে ঢাললে, মনে করো নতুন পাত্রে এখানে এসে ঢাললে, এখানে কিন্তু ফল মিশ্রিত জল, এখানে কিন্তু ফলের রস মিশ্রিত জল, নতুন পাত্র। তাহলে এর মধ্যে কতখানি ফলের রস আছে আর জল আছে তার অনুপাত কত? অনুপাত, ঠিক আছে। আমরা কিন্তু ধরে নিচ্ছি, ধরি প্রত্যেকটি পাত্রের আয়তন ইকুয়াল টু 1 অংশ। আমি ধরে নিচ্ছি যে পাত্রের আয়তন ইকুয়াল টু 1 অংশ ধরে নিচ্ছি। প্রথমে লিখছি ধরি পাত্রের আয়তন ইকুয়াল টু 1 অংশ। আমি ধরে নিলাম যে পাত্রের আয়তন হচ্ছে 1 অংশ। এবার প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ, এখানে ফলের রস আছে 1/3 অংশ। লিখব প্রথম পাত্রে ফলের রস আছে ইকুয়াল টু 1/3 অংশ। অতএব জল আছে, অবশিষ্টাংশ জল,
মানে 3/1 ফলের রস আর 3/2 আছে তাহলে জল, অবশিষ্টাংশ। অতএব জল আছে, অতএব প্রথম পাত্রে জল আছে ইকুয়াল টু 1 - 1/3, লসগু হচ্ছে 3, 3 - 1 সমান 2/3 অংশ। তাহলে জল আছে কিন্তু 2/3 অংশ। প্রথম পাত্র কমপ্লিট। আমি আবার বলছি, আমরা কিন্তু পাত্রের আয়তন ধরে নিছি 1 অংশ। প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ, মানে 3/1 ফলের রস, তাহলে 3/2 কি থাকবে? জল থাকবে। অবশিষ্টাংশ আমরা জলপূর্ণ করলাম। ঠিক আছে, এবার লিখছি দ্বিতীয় পাত্রে ফলের রস আছে, দ্বিতীয় পাত্রে ফলের রস আছে ইকুয়াল টু 1/4 অংশ। 1/4 অংশ। এখানে ফলের রস আছে হচ্ছে 1/4 অংশ, আর জল আছে হচ্ছে অবশিষ্টাংশ জল, মানে 4/1 ফলের রস, তাহলে 4/3 জল, টোটাল 4 তার মধ্যে 1 ফলের রস, 3 জল, টোটাল 4। ঠিক আছে, অতএব জল আছে দ্বিতীয় পাত্রে, জল আছে ইকুয়াল টু 1 - 1/4, লসগু হচ্ছে 4, 4 - 1 সমান হচ্ছে 3/4 অংশ। তাহলে প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ, জল আছে হচ্ছে 2/3 অংশ। ফলের রস 1/3 আর জল হচ্ছে 2/3। দ্বিতীয় পাত্রে ফলের রস 1/4 আর জল হচ্ছে 3/4। ঠিক আছে, এইবার এই দুটো ফলের রস, মানে ফলের রস আর জল, এই যে মিশ্রিত যেটা আছে শরবত, সেটা কিন্তু আমরা নতুন পাত্রে ঢাললাম। তাহলে এখানে ফলের রস কত হবে আর জল কত হবে তার অনুপাত বের করতে হবে। ফলের রস হবে হচ্ছে 2/3 প্লাস, এটা হচ্ছে জল, ফলের রস হচ্ছে 1/3, ফলের রস হচ্ছে 1/3 প্লাস 1/4, আর জল হবে 2/3 প্লাস 3/4। এটা হচ্ছে ফলের রস, এটা হচ্ছে জল। এই দুটোর আমাকে অনুপাত বের করতে হবে। এবার দেখবেন নতুন পাত্রে ফলের রস আছে, অতএব নতুন পাত্রে ফলের রস আছে, ফলের রস আছে ইকুয়াল টু 1/3 প্লাস 1/4, লসগু হচ্ছে 12, তাহলে 4 প্লাস 3 7/12 অংশ, 7/12 অংশ। এইবার নতুন পাত্রে জল আছে, এখানে করছি, তাহলে লিখবো নতুন পাত্রে জল আছে, জল আছে ইকুয়াল টু, জল হচ্ছে 2/3 প্লাস 3/4, 2/3 প্লাস 3/4, এই দুটো আমরা যোগ করব, লসগু হচ্ছে 12, তাহলে 3 4 4 2 8 প্লাস 9, তাহলে 17/12 অংশ, 17 নিচে 12 অংশ। এবার বলছে নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত, ফলের রস ও জলের অনুপাত। ঠিক আছে, নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত বের করতে হবে। লিখব নতুন পাত্রে ফলের রস ইস্টু জল। এখানে ফলের রস হচ্ছে 7/12 অংশ, তাহলে 7 নিচে 12 ইস্টু 17/12, 17 নিচে 12। ঠিক আছে, এবার কিন্তু তোমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা খুব ভালো করে মনে রাখবে, যখন ভগ্নাংশ অনুপাত থাকলে হরের লসাগু করবে, সেই লসাগু দ্বারা সবগুলোকে গুণ করবে, তাহলে আমরা পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাব। আমি আবার বলছি, ভগ্নাংশ অনুপাত থাকলে হরের লসাগু করবে, সেই লসাগু দ্বারা সবগুলোকে গুণ করবে,
তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাব। এখানে 12 আর 12 লসাগু কিন্তু 12 হবে, 12 আর 12 লসাগু 12। তাহলে আমরা লিখব 7-এর নিচে 12 গুণন 12 ইস্টু 17-র নিচে 12 গুণন 12। ঠিক আছে, এবার 12 আর 12 কেটে যাবে, তাহলে সমান সমান কি থাকবে, এখানে লিখছি সমান সমান কি থাকবে 7:17, 7:17, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে মনে রাখা দিবে যে ভগ্নাংশ অনুপাত থাকলে হরের লসাগু করে সেই লসাগু দ্বারা সবগুলাকে গুণ করতে হবে, তাহলেই তুমি পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো কথা। দেখো এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 3-এর 4 নম্বর বলছে কোনো একটি কাজ কালী ও রাকেশ আলাদাভাবে যথাক্রমে 20 দিনে এবং 25 দিনে করতে পারে। কালী এবং রাকেশ আলাদাভাবে যদি করে, কালী শেষ করবে 20 দিনে আর রাকেশ করবে হচ্ছে 25 দিনে। ঠিক আছে, তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল, মানে 10 দিন পর্যন্ত তারা দুজনে কিন্তু কাজটা করলো, তাহলে 10 দিনে কতটা কাজ শেষ হলো সেটা আমরা বের করব। কালী তোমার 10 দিনে কাজ করেছে, রাকেশও কিন্তু 10 দিন কাজ করছে, তাহলে তারা দুজনে একসঙ্গে 10 দিনে কত কাজ করলো সেটা বের করব। এইবার আমরা মোট কাজ যেহেতু আমরা 1 ধরে নেব, এইবার বাকি কাজ কতখানি সেটা আমরা বের করব। সেই বাকি কাজ কিন্তু দীপু এসে 3 দিনেই শেষ করছে, বাকি যে কাজ থাকবে সেটা কিন্তু দীপু 3 দিনেই শেষ করছে। বলছে দীপু যদি একা কাজটি করতো তাহলে কত দিনে কাজটি করতে পারতো সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে মোট কাজ ধরে নেব 1 অংশ, আমরা কিন্তু মোট কাজ ধরবো 1 অংশ। ধরি প্রথমে লিখব, ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। এবার লিখব কালী 20 দিনে করে 1 অংশ কাজ। লিখব কালী 20 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। কালী কিন্তু 20 দিনে কত কাজ করে 1 অংশ, আমি কিন্তু ধরে নিছি যে মোট কাজ ইকুয়াল টু 1 অংশ, এটা কিন্তু আমি ধরে নিছি কিন্তু, তার মানে কালী তাহলে 20 দিনে করবে 1 অংশ আর রাকেশ তাহলে 25 দিনে করবে 1 অংশ। এবার কালী কিন্তু 10 দিন কাজ করছে, তাহলে 10 দিনে কত কাজ করছে সেটা আমরা বের করব। অতএব কালী 1 দিনে কাজ করে 1-এর নিচে 20 অংশ। অতএব কালী 10 দিনে করে 10-এর নিচে 20 সমান 1-এর 2 অংশ। তাহলে কালী কিন্তু 10 দিনে হাফ অংশ কাজ করেছে। এবার আমরা রাকেশ বের করব। রাকেশ কিন্তু 25 দিনে 1 অংশ কাজ করে, কিন্তু রাকেশ 10 দিনে কত কাজ করবে সেটা আমরা বের করব। লিখব রাকেশ 25 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। অতএব রাকেশ 1 দিনে করে 1-এর নিচে 25 অংশ। অতএব রাকেশ 10 দিনে করে, এবার 10-এর নিচে 25, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 দিয়ে কাটলে 5, তাহলে 2-এর 5 অংশ। 2-এর 5 অংশ, তাহলে রাকেশ কিন্তু 10 দিনে 2-এর 5 অংশ কাজ করে আর কালী হচ্ছে 10 দিনে হাফ অংশ কাজ করে। এবার দুজনেই 10 দিনে মোট কত কাজ করে, দুজনে একত্রে 10 দিনে মোট কাজ কতখানি করলো আমরা দুটো যোগ করব। লিখব দুজনে একত্রে 10 দিনে মোট কাজ করে ইকুয়াল টু 1-এর 2 প্লাস 2-এর 5
1/2 প্লাস 2/5, ঠিক আছে। কালী করছে হাফ অংশ আর রাকেশ করছে 2/5 অংশ, ঠিক আছে। এই দুটো আমরা যোগ করব। লসগু এত অংশ, এত অংশ, লসগু হচ্ছে 10, তাহলে এখানে 5 প্লাস 4, 5 প্লাস 4 এত অংশ সমান সমান 9/10 অংশ, 9/10 অংশ। তারা দুজনে মিলে 10 দিনে 9/10 অংশ কাজ করে। তাহলে বাকি কাজ কত থাকলো? আমি তো মোট কাজ ধরছি 1 অংশ, তাহলে বাকি কাজ ইকুয়াল টু, এবার লিখবো বাকি কাজ ইকুয়াল টু 1 মাইনাস 9/10, 1 মাইনাস 9/10, ঠিক আছে। এবার লসাগু হচ্ছে 10, তাহলে 10 বিয়োগ 9 সমান সমান 1/10 অংশ, 1/10 অংশ। তাহলে বাকি কাজ হচ্ছে 1/10 অংশ, ঠিক আছে। এই কাজটা বাকি আছে। এই কাজটা কিন্তু দীপু কিন্তু 3 দিনে করছে, তার মানে 1/10 অংশ কাজ করে 3 দিনে। তাহলে 1 অংশ কাজ করতে দীপুর কয় দিন লাগবে সেটা আমি বের করবো। লিখবো দীপুর 1/10 অংশ, দীপু 1/10 অংশ কাজ করে ইকুয়াল টু 3 দিনে, দীপু কিন্তু বাকি বলছে 1/10 অংশ কাজ 3 দিনে করছে, তাহলে 1/10 অংশ কাজ করে 3 দিনে। অতএব দীপু 1 অংশ কাজ করে 1 অংশ, তাহলে 3 গুণন 10 নিচে 1, যখন 1 হবে তখন এটা কিন্তু উল্টে যাবে, এটা কিন্তু ডিভাইডেড উল্টে যাবে, সমান সমান 30 দিনে। তাহলে দীপুর বলছে পুরো কাজ করতে দীপু কতদিনে শেষ করবে। লিখবো পুরো কাজ করতে দীপুর সময় লাগবে 30 দিন। অ্যান্সার লিখবো পুরো কাজ করতে দীপুর সময় লাগবে ইকুয়াল টু 30 দিন। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পুরো কাজ করতে দীপুর সময় লাগবে হচ্ছে 30 দিন, ঠিক আছে। খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট 4-এর 1 নম্বর দেখো, উৎপাদক করতে হবে। প্রশ্ন কি আছে দেখো, x² প্লাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এই যে দুটা রাশি আছে, এই দুই রাশিকে চিহ্ন দ্বারা গুণ করতে হবে। চিহ্ন দ্বারা মানে প্লাস অথবা মাইনাস অথবা প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, চিহ্ন দ্বারা গুণ করে আমাকে 2a মিলাতে হবে। 2a মানে প্লাস 2a মিলাতে হবে। আর এক্স হচ্ছে সহগ। এই দুই রাশিকে চিহ্ন দ্বারা গুণ করে আমাকে প্লাস 2a মিলাতে হবে। আর এক্স হচ্ছে সহগ। দেখো এটাকে আমি প্লাস দিয়ে গুণ করছি, এটাকেও প্লাস দিয়ে, দুটো রাশিকে আমি প্লাস দিয়ে গুণ করছি, দেখি মিলে কিনা, 2a মিলে কিনা টেস্ট করি। এটাকে প্লাস দিয়ে গুণ করলে হবে প্লাস a প্লাস বি, এটাকেও প্লাস দিয়ে গুণ করলে প্লাস a মাইনাস বি, তাহলে প্লাস মাইনাস বি কেটে যাবে, তাহলে এটা হচ্ছে প্লাস 2a। দেখো মিলে গেছে। এবার আমাকে সেট করতে হবে। সেট করার নিয়ম হচ্ছে প্রথমে যা আছে লিখতে হবে আর শেষে যা আছে লিখতে হবে, কিন্তু মাঝখানেটা লেখা যাবে না, এর পরিবর্তে এই দুই রাশিকে লিখতে হবে এবং যাকে যেভাবে গুণ করছি তার সামনে সেই চিহ্ন দিবে আর পাশে হচ্ছে সহগ, পাশে সহগ দিবে। দেখো প্রথমে যা আছে সেটা তোমাকে লিখতেই হবে আর শেষে যা আছে শেষে আছে প্লাস a প্লাস বি, আরটা হচ্ছে a মাইনাস বি, এই দুটো লিখতে হবে। এবার মাঝখানে এর পরিবর্তে কিন্তু এই দুই রাশিকে এবং যাকে যেভাবে গুণ করেছি তার সামনে সেই চিহ্ন আর পাশে সহগ, সহগ মানে এক্স দিতে হবে। যেমন দেখো এটাকে আমরা প্লাস দিয়ে গুণ করছি, সামনে একটা প্লাস দেবো, রাশি কি আছে a প্লাস বি, সহগ হচ্ছে এক্স, কমপ্লিট। এবার দেখো এই রাশিকে কি দিয়ে গুণ করছি প্লাস, সামনে একটা প্লাস দেবো,
রাশি হচ্ছে এ মাইনাস বি, সহগ হচ্ছে এক্স। কমপ্লিট, লেখা হয়ে গেল। এইবার আমরা এই দুটার মধ্যে কমন নেব, আবার এই দুটার মধ্যে কমন নেব। ঠিক আছে, কমন নেব। প্রথমে আমরা এর মধ্যে কমন নিচ্ছি, এখানে এক্স কমন, তাহলে এখানে এক্স প্লাস এ প্লাস বি, এর মধ্যে যদি আমরা এক্স কমন নেই তাহলে এখানে এক্স প্লাস এ প্লাস বি। এবার দেখো এখানে যা চিহ্ন সেই চিহ্ন দিবে, এখানে যা চিহ্ন থাকবে সেই চিহ্ন দিবে। তাহলে এর মধ্যে কমন নিলাম এক্স, তাহলে এখানে একটা এক্স প্লাস এটা প্লাস এ প্লাস বি, এখানে যা চিহ্ন দিবে। দেখো এর মধ্যে কি কমন, এর মধ্যে কমন হচ্ছে এ মাইনাস বি, এটা কমন, এ মাইনাস বি কমন, তাহলে এখানে কি থাকবে, একটা এক্স, এটা কমন, বাকি এখানে এক্স প্লাস এটা প্লাস, তাহলে প্লাস এ প্লাস বি, এটা কমন, এটা কমন, বাকি এক্স প্লাস এ প্লাস বি। এবার দেখো এর মধ্যে আবার এটা কমন, এর মধ্যে কমন হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি কমন, আর বাকি হচ্ছে এক্স প্লাস এ মাইনাস বি, বাকি হচ্ছে এক্স প্লাস এ মাইনাস বি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এভাবে করতে হবে। তাহলে আমাকে কিন্তু এই যে দুটো রাশি আছে, এই দুই রাশিকে চিহ্ন দ্বারা গুণ করবে, কখনো একটা প্লাস একটা মাইনাস, কখনো দুটোই প্লাস আবার কখনো দুটোই মাইনাস, মোট কথা চিহ্ন দ্বারা গুণ করে আমাকে প্লাস টু এ মিলাতে হবে। এক্স সহগ, যেহেতু এক্স স্কোয়ার আছে, যেটা স্কোয়ার থাকবে সেটা সহগ, আমি প্লাস টু এ মিলালাম। এবার যাকে যেভাবে গুণ করেছো তার সামনে সেই চিহ্ন আর পাশের সহগ, সামনে সেই চিহ্ন আর পাশের সহগ দিতে হবে, পাশের সহগ আর সামনে চিহ্ন, দুটাকেই প্লাস দিয়ে গুণ করছি, দুটার সামনেই প্লাস। ঠিক আছে, এবার কমন নেবে আর বাকি চলে আসতেছি নেক্সট। আর নেক্সট 4/2, দেখো এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 নিচে এক্স স্কোয়ার। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমেই কিন্তু লসাগু করব। দেখো আমি করছি, প্রথমেই আমরা লসাগু করব, লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে x4 প্লাস এক্স স্কোয়ার আর -6, ঠিক আছে। এবার আমরা কিন্তু এটাকে সামনে লিখব 1/x², আর ব্র্যাকেটের মধ্যে লিখব হচ্ছে x4 প্লাস x² -6। ঠিক আছে, এবার আমরা কিন্তু মিডিল টার্ম করব, মধ্য সহগ করব। 6কে ভাঙ্গে আমরা 1 মিলাবো, 3 দুগুণ 6, মিডিল টার্ম করব, 3 দুগুণ 6, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 হবে, মিডিল টার্ম মধ্য সহগ। দেখ আমি করছি, 1-এর নিচে x² x4 প্লাস এখানে হচ্ছে 3 বিয়োগ 2 পাশে x² -6, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 হবে, আর 3 দুগুণ 6 সমান সমান 1/x², এখানে হচ্ছে x4। এবার ফার্স্ট ব্র্যাকেটকে আমরা কিন্তু তুলে দেবো, ফার্স্ট ব্র্যাকেট তুলতে গেলে x² প্লাস দেখুন, প্লাস দিয়ে গুণ করলে এখানে হবে প্লাস x² 3 হচ্ছে 3x² প্লাস মাইনাসে -2x² -6। ঠিক আছে, এবার আমরা কিন্তু কমন নেব 1/x², এর মধ্যে কমন হচ্ছে x², এর মধ্যে কমন x², তাহলে এখানে থাকবে হচ্ছে x² প্লাস 3, এখানে যা চিহ্ন দিবে, এর মধ্যে কমন 2 কমন নিলে x² প্লাস 3। আরও একটা স্টেপ, তাহলে এখানে হচ্ছে 1/x², একটা ব্র্যাকেটে থাকবে হচ্ছে x² প্লাস 3, আর একটা ব্র্যাকেটে হচ্ছে এটা কমন, এর মধ্যে কমন হচ্ছে x² প্লাস 3, আর বাকি হচ্ছে x² -2। ঠিক আছে, এবার কিন্তু এই যে x², এই x²কে x হিসেবে এখানে ঢুকাবো, আর একটা x এখানে ঢুকাবো। আমি এখানে করছি, দেখো x, তাহলে আমরা লিখবো x² নিচে x প্লাস 3-এর নিচে x, এটা একটা ব্র্যাকেটে, আরেকটা ব্র্যাকেট আরেকটা x, এখানে দুটো x আছে, একটা x এখানে ঢুকাচ্ছি আর একটা x এখানে, এবার x এখানে, তাহলে x² নিচে x মাইনাস 2-এর নিচে x,
তাহলে টোটাল এক্স স্কোয়ার, একটা এক্স এখানে দেবো আর একটা এক্স এখানে, তার মানে এক্স স্কোয়ার নিচে এক্স প্লাস 3-এর নিচে এক্স, এক্স স্কোয়ার নিচে এক্স মাইনাস 2-এর নিচে এক্স। ঠিক আছে, এইবার এটা কাটা গেলে এখানে হবে এক্স, এটা কাটলে হচ্ছে এক্স, তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস 3/x, আর একটা ব্র্যাকেট হচ্ছে এক্স মাইনাস 2/x, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই 1/x² একটা এক্স এখানে দেবো আর একটা এক্স এখানে, ঠিক এরকম দেখো x² প্লাস 3/x, আর একটা হচ্ছে x² মাইনাস 2/x, তারপর এটাকে এটা বাই এটা ভাঙে নিতে হবে ওখানে। ঠিক আছে, এইভাবে করবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নম্বর দেখো, লসাগু করো। প্রথম রাশি আছে x³ মাইনাস 8, দ্বিতীয় রাশি x² প্লাস 3x মাইনাস 10, আর তৃতীয় রাশি x³ প্লাস 2x² প্লাস 8x। আমাকে কিন্তু লসাগু করতে হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাকে করতে হবে। আমরা প্রথম রাশি করব, লিখছি প্রথম রাশি, প্রথম রাশি। দেখো প্রথম রাশি আছে x³ মাইনাস 8, এটা কিন্তু আমরা a³ মাইনাস b³ এর ফর্মুলা ফেলাবো। a³ মাইনাস b³ সমান কি হয়, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a³ মাইনাস b³ a³ মাইনাস b³ সমান হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আরও একটা আছে সেটা হচ্ছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ব্র্যাকেট হচ্ছে a মাইনাস b। যখন আমরা লসাগু গসাগু করব, উৎপাদক করব, লঘিষ্ঠ মান বের করবো, সেক্ষেত্রে উপরেরটা, আর যখন আমরা মান বসানো করব তখন নিচেরটা। ঠিক আছে, তাহলে আমরা লিখবো প্রথমে a মাইনাস b, এখানে আমরা করে নিচ্ছি x³ লিখবো x তার হচ্ছে হোল কিউব, আর 8কে হচ্ছে 2 তার কিউব, তাহলে a³ মাইনাস b³ a³ মাইনাস b³ মানে হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আমরা লিখছি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর একটা লাইন x মাইনাস 2 ইন্টু এটা হচ্ছে x² প্লাস 2x প্লাস 4। প্রথম রাশি কমপ্লিট। এবার আমরা করব দ্বিতীয় রাশি, এখানে লিখছি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি আছে x² প্লাস 3x মাইনাস 10, এটা আমরা কিন্তু মিডিল টার্ম করবো, মধ্য সহগ, মানে 10কে ভাঙে আমরা 3 করব, 5 দুগুণ 10, 5-এর থেকে 2 বিয়োগ করলে 3 হবে, আর 5 আর 2 গুণ করলে 10। 10কে ভেঙে আমরা 3, 5 দুগুণ 10, 5-এর থেকে 2 বিয়োগ করলে 3 আর গুণ করলে 10, মিডিল টার্ম। আমরা লিখছি দেখো x² প্লাস এই 3-এর বদলে 5 বিয়োগ 2 পাশে x মাইনাস 10, তাহলে এটা হচ্ছে x² প্লাস এটা 5x, এটা মাইনাস 2x মাইনাস 10, x কমন নিলে x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে x প্লাস 5 সমান সমান x প্লাস 5 একটা x মাইনাস 2। এর মধ্যে কমন হচ্ছে x প্লাস 5 x মাইনাস 2, এটা হচ্ছে মিডিল টার্ম। 10কে ভাঙালাম, 5 দুগুণ 10, কমপ্লিট। এবার আমরা হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেখো, তৃতীয় রাশি আছে x³ প্লাস 2x² প্লাস 8x। দেখো প্রথমে আমরা কিন্তু যদি কমন হয় আমরা কিন্তু কমন প্রথমে নিয়ে নেব। এখানে দেখো x আমরা কমন নিতে পারছি, এখানে আছে 2x³ এটা 2x² প্লাস 8x, তাহলে আমরা প্রথমেই কিন্তু কমন নেব, এখানে কিন্তু x কমন আছে, আমরা প্রথমে x কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে হচ্ছে x² প্লাস 2x প্লাস 8, x² প্লাস 2x প্লাস 8।
এবার কিন্তু আর কিছু করা যাবে না, এটা কিন্তু মিডিল টার্ম হবে না কিন্তু, ঠিক আছে। এর মধ্যে কমন এক্স কমন নিচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8 কমপ্লিট। আর কিছু করা যাবে না। এবার আমরা নির্ণয়ের লসাগু লিখব, নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু দেখো এর মধ্যে প্রথমে কমন আছে এক্স, আমরা এক্স লিখছি। এবার দেখো এখানে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস টু, কিন্তু এখানে নাই, একটার মধ্যে থাকলেও লিখতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস টু। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স প্লাস ফাইভ, কিন্তু এখানে নেই, ওখানে নেই, এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ। এবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। আরেকটা আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8। এটাই হচ্ছে অ্যান্সার। আর লসাগুর ক্ষেত্রে কিন্তু যত রকম রাশি থাকবে সবগুলোই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আর কোনো একটা জায়গায় যদি যত বেশি থাকবে সেই বেশিটাই আমাকে লিখতে হবে। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। আর নেক্সট 5 অথবা, দেখো এটা হচ্ছে গসাগু করতে হবে, গসাগু নির্ণয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে যেটা কমন, যেটা সবার মধ্যে আছে সেটাই আমাকে অ্যান্সার লিখতে হবে। এখানে আছে 8 ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার মাইনাস 4, এটা 18 ব্র্যাকেটের মধ্যে a কিউব প্লাস 8, এটা হচ্ছে 36 ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10। তাহলে আমরা প্রথমে প্রথম রাশি করব, লিখব প্রথম রাশি, প্রথম রাশি। দেখো প্রথম রাশি আছে হচ্ছে 8 ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার মাইনাস 4। আমরা কিন্তু 8কে ভেঙে নেব 2 গুণন 2 গুণন 2, আর a স্কোয়ারকে আমরা লিখবো a তার হোল স্কোয়ার, আর 4কে 2 তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কমপ্লিট, প্রথম রাশি কমপ্লিট। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার চলে আসতেছি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশি আছে 18 ব্র্যাকেটের মধ্যে a কিউব প্লাস 8। তাহলে আমরা এটা a কিউব প্লাস বি কিউ এর ফর্মুলায় ফেলাবো, a কিউব প্লাস বি কিউ। 18কে আমরা লিখব 3 গুণন 3 গুণন 2, আর a কিউব a তার হচ্ছে হোল কিউ প্লাস 8কে 2 তার হোল কিউ, তার মানে a কিউ প্লাস বি কিউ। a কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা আছে a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা হচ্ছে মান বসানো। আর উপরেরটা হচ্ছে লসাগু গসাগু উৎপাদক লঘিষ্ঠ আকারে মান বের করো, সেক্ষেত্রে প্রথমটা। তাহলে a কিউ প্লাস বি কিউ মানে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা লিখব 3 ইন্টু 3 ইন্টু 2। তাহলে এখানে হচ্ছে a প্লাস বি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি আর প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 3 ইন্টু 3 ইন্টু 2, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। কমপ্লিট, দ্বিতীয় রাশি কমপ্লিট। এবার চলে আসবো আমরা তৃতীয় রাশি, তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশি আছে 36 ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 10। আমরা এটা কিন্তু মিডিল টার্ম করবো, 5 দুগুণ 10, 5-এর থেকে 2 বিয়োগ করলে 3 হবে, মিডিল টার্ম করব। আর 36কে ভেঙে নেবো আমরা, তাহলে 3 গুণন 3 গুণন 2 গুণন 2, 3 3কে 9, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, আমরা 36কে ভাঙালাম। এবার আমরা এটা মিডিল টার্ম করব, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস
5 - 2 পাশে হচ্ছে a -10 মিডিল টার্ম। এটা হচ্ছে 10কে ভাঙালাম, 5 × 2 = 10, 5-এর থেকে 2 বিয়োগ করলে 3, 3 × 3 × 2 × 2, তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার। এবার ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো, -5a মাইনাসে মাইনাসে +2a -10, তাহলে 3 × 3 × 2 × 2। এবার এর মধ্যে কমন নেবো, a কমন, তাহলে a -5। দেখো এর মধ্যে a কমন নিচ্ছে, তাহলে a -5 প্লাস এখান থেকে 2 কমন, তাহলে a -5 সমান 3 × 3 × 2 × 2। এর মধ্যে কমন এটা a -5 কমন, আর বাকি হচ্ছে a +2। কমপ্লিট, তিনটা রাশি কমপ্লিট। এবার আমরা লিখব নির্ণেয় গসাগু। লিখব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। গসাগু হচ্ছে কমন, যেটা সবার মধ্যে আছে। দেখো এখানে 3টা 2 আছে, এখানে 1টা 2, এখানে 2টা 2, তাহলে 1টা 2 হচ্ছে কমন। ঠিক আছে, এখানে 3টা 2, এখানে 1টা 2, এখানে 2টা 2, তাহলে 1টা 2 কমন সবার মধ্যে আছে। এবার এখানে 3 নাই, এখানে 3 নাই, এখানে 2টা 3, এখানে 2টা 3, তাহলে এটা কমন নাই, 3 নেওয়া যাবে না, সবার মধ্যে থাকতে হবে। এখানে আছে a +2, এখানে আছে a +2, তাহলে এখানে আছে a +2, এখানেও আছে a +2, আর এখানেও আছে a +2, তাহলে হচ্ছে a +2। এখানে a -2, কিন্তু এখানে -2 নাই, হবে না। এখানে আছে a² -2a + 4, কিন্তু এখানে নাই, এখানেও নাই। এখানে আছে a -5, কিন্তু এই 2 যায় নাই, তাহলে এটাই অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। নির্ণয় গসাগু 2, আর ব্র্যাকেটের মধ্যে a +2। গসাগু হচ্ছে কমন, যেটা সবার মধ্যে থাকবে, সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমরা খুব ভালো করে দেখবে। আর একটা কথা বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যারা করোনি এখনও সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের কিন্তু সুবিধা হবে। আর তোমাদের জানা শোনা পরিচিত বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ, গুড নাইট। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন, ঠিক আছে।